এই 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 একই জায়গাতে বসেই আমরা 5টি অ্যাসোসিয়েশন যৌথভাবে মূল যেই দাবিটা জানিয়েছিলাম আমাদের কর অব্যাহতির সময়সীমা বাড়ানোর জন্য, সেই কর অব্যাহতির সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের সাথে ছিলেন। এবার এই দাবির কথাগুলো বারবার সংবাদ মাধ্যমে প্রচার করেছেন, এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সেই সূত্রে শুরুতেই আপনারা জানেন যে এবারের বাজেট প্রস্তাবনায় আইসিটি সেক্টরের কর অব্যাহতি আগামী 3 বছরের জন্য বর্ধিত করা হয়েছে। সেই জন্য আমি প্রথমেই আমাদের সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার এবং আমাদের খুব কাছের অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি বিভাগ, এবং সেই সাথে এনবিআর, এই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেই জায়গাটাতে আমরা মূল যেই কারণটায় আমরা দাবিটা করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যেটা বিশ্বাস করি এবং যেটা সত্যিকার অর্থেই ফ্যাক্ট, সেটা হচ্ছে যে সামনের যে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের নিউক্লিয়াস হিসেবে কাজ করবে আইসিটি। তার মানে হচ্ছে স্মার্ট বাংলাদেশ তৈরি হওয়া মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরকে স্মার্ট হওয়া, এবং সেই প্রত্যেকটা সেক্টরের স্মার্ট হতে হলে প্রত্যেকটা সেক্টরকে তথ্য প্রযুক্তি সমন্বয় ঘটাতে হবে। অর্থাৎ তথ্য প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমেই এটা কৃষি খাত হোক বা শিক্ষা খাত হোক বা চিকিৎসা হোক অথবা ব্যাংকিং সেক্টর হোক, এমনকি আমার সামনে আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন মিডিয়া সেক্টর হোক, প্রত্যেকটা সেক্টরকে স্মার্ট হতে হবে। দ্যাট স্মার্টনেস উইল অনলি কাম বাই ইমপ্লিমেন্টিং আইসিটি। সো আমরা এই যে দাবির পেছনের এই যুক্তিটা, সেই যুক্তিটাকে ওনারা মেনে নিয়েছেন, এবং আমরা এই বিগত কয়েকটা সময়ে আপনারাও দেখেছেন যে আমরা আমাদের ঠিক বেসিসের নির্বাচন পরবর্তী সময় আমাদের যেই ফর্মাল অভিষেক অনুষ্ঠান হয়, সেখানেও আমাদের এই দাবির সাথে মাননীয় প্রতিমন্ত্রী এবং প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার আমাদের পক্ষে হয়ে কথা বলেছেন। একটি বিশেষভাবে আমন্ত্রিত ব্যবসায়ী প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেই দলে আইসিটি সেক্টরকে রিপ্রেজেন্ট করি আমি। সেখানেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটার কথা উল্লেখ করি এবং তারই ফলাফল স্বরূপ আমরা এই জায়গাটা দেখতে পাই। যদিও আমরা দেখছি যে একদিকে সাধুবাদ জানানোর মতো বিষয়, যেরকম নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লকচেনের মতো নতুন টেকনোলজিগুলোকে এই আইটিএস এর ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার অন্যদিকে 7টি সেক্টরকে এই আইটিএস এর সংজ্ঞা থেকে বা জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সবগুলো সেক্টরের মধ্যে স্পেশালি আমি আসলে 2টা সেক্টরের কথা আমাকে বলতেই হয়, ক্লাউড সার্ভিস অ্যান্ড ওয়েব হোস্টিং। কারণ আমরা প্রত্যেকে কানেক্টেড, যে যাই কাজ করি এই জায়গাটাতে আমাদেরকে কানেক্টেড থাকতে হয়। আবার অন্যদিকে এটাও সত্যি যে আমরা এই যে সামনে ডেটা প্রাইভেসি অ্যাক্ট নিয়ে কথা বলছি বা আসছে, তার মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলাদেশের তথ্য বাংলাদেশে রাখা। এখনো আমরা যখন এই সার্ভিসগুলো নেই, পুরো মার্কেটটার সাইজ $20 মিলিয়ন মতো, তার মাত্র 10% আসলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো করে, আর বাকি 90%ই কিন্তু দেশের বাইরে চলে যায়। সেইখানে আসলে এক্সেমশনের প্রয়োজন নাই, বিকজ এটা সেলস হয় বা আমি যদি বলি ট্রেডিং হয়, ওই সার্ভিসটা এনে লোকাল মার্কেটে বিক্রি করা হয়। কিন্তু এইটাকে মাথায় রাখতে হবে, এখন কিন্তু আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো দেশে ডেটা সেন্টার স্থাপন করছেন এবং স্লোলি এটা গড়ে উঠছে। তো তার মানেটা হচ্ছে যদি এই বিদেশি মুদ্রাকে সেভ করতে হয় এবং বাংলাদেশের তথ্যকে যদি বাংলাদেশে রাখতে হয়, তাহলে লোকাল কোম্পানি, দেশীয় প্রতিষ্ঠান যারা ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে, তাদেরকে আসলে এক্সেমশনের আওতায় রাখাটা জরুরি। সো আমি এই দাবিটা জানাবো, স্পেশালি এই 2টা সেক্টর, ক্লাউড সার্ভিস এবং ওয়েব হোস্টিং। এর বাইরে তারপরে আপনাদের প্রশ্ন উত্তরের পর্যায়ে হয়তো আরো
আরও কিছু কথা বলা হবে। আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আমরা এবারে যেই জায়গাটা নিয়ে আমি এবং আমরা বেসিস থেকে স্পেশালি যে কথাটা বলে আসছি, সেই কথাটা আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ নীতি নির্ধারণী পর্যায়ে বারবার বলা শুরু করেছি এবং বলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। তার মানেটা হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে আমরা মনে করি যে এবারের যে বাজেট, এই যে এক্সেমশন দেওয়া 3 বছরের জন্য, এটা 5 বছর হলে আমাদের জন্য আরেকটু ভালো হয়। তাহলে পরিকল্পনা, গোছানো পরিকল্পনা করতে সুবিধা হয়। আমি বিশ্বাস রাখি বাজেটের অধিবেশন এটা নিয়ে আলোচনা হবে, যে আলোচনা করে 3 বছরকে ওনারা 5 বছরের জন্য এক্সটেন্ড করবেন, এটা আমি বিশ্বাস রাখি। কারণ আমাদের ওই যে দাবিটা যে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটা, যেই প্রযুক্তি সক্ষমতা বাংলাদেশের আছে, যেই প্রযুক্তির সক্ষমতা বাংলাদেশের ছেলেমেয়েদের আছে, সেই প্রযুক্তি যেন বিদেশ থেকে আমদানি করা না হয়। এবং আমরা 2041 সালের মধ্যে আমাদের মেধা, আমাদের দক্ষতা দিয়ে এটা প্রমাণ করতে চাই, এবং আমরা ওই জায়গাটা অর্জন করতে চাই যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশের প্রযুক্তিগত সকল চাহিদা মেটাতে সক্ষম। তো ওই জায়গায় আমরা পৌঁছতে চাই। আমরা বিগত ডিজিটাল বাংলাদেশের জার্নিতে আমরা দেখেছি নতুন নতুন উদ্ভাবন এসেছে, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমরা দেশীয় বাজারে বিভিন্ন রকম ক্রিটিক্যাল টেকনোলজি আমরা তৈরি করে আমাদের সক্ষমতা প্রমাণ করেছি। শুধু তাই নয়, দেশের বাইরেও যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, আমরা যখন আমাদের আইটি সার্ভিসেস এক্সপোর্ট করছি, সেইখানেও আমরা অনেক সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল সলিউশন কিন্তু আমরা সরবরাহ করছি দেশের বাইরে। সেটাও প্রমাণ করে যে এই দেশের দক্ষতা এবং সক্ষমতা কোন জায়গায় পৌঁছেছে। এখন একটু নীতিগত সহায়তা প্রয়োজন সরকারের কাছ থেকে। তখনই দেখা যাবে যে দেশের এতে আসলে অনেকগুলো বেনিফিট হবে। একদিকে যেরকম দেশীয় প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে, অন্যদিকে তখন দেশীয় প্রতিষ্ঠানগুলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারবে, বিকজ আমার লোকাল মার্কেট অনেক বড়। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যেই সামনের প্রজন্ম, ওরা আমাদের কোম্পানিগুলোতে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে এবং বিশেষ করে এই তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাবে। সো আমাদের যে মূল কাঁচামাল এই ইন্ডাস্ট্রি, তা হচ্ছে মানব সম্পদ। এই যে আমরা ব্রেন বলি, অনেকে দেশের বাইরে চলে যায়। দেশের প্রযুক্তি শিল্পকে আরও অনেক বড় করতে পারলেই, এই সামগ্রিকভাবে স্বয়ংসম্পূর্ণতাকে আনতে পারলেই আমরা তখন বাংলাদেশের জিডিপিতে 1.25 না, হয়তো কোনো এক সময় আমরা 5 থেকে 7% কন্ট্রিবিউট করতে পারবো। এই পর্যন্ত বলে আমি প্রথমে